আসসালামু আলাইকুম সবাইকে। একটু জানাও তো কমেন্ট করে যে ঠিক পেজ থেকে আসছি কিনা লাইভে। প্রচুর নেটওয়ার্ক খারাপ, ঝড় হচ্ছিল গত ক্লাসে এবং আজকেও প্রচুর ঝড়। সো ওয়াইফাই চলছেই না, আবার মোবাইল ডাটা ইউজ করলাম। একটু আমাকে জানাও যে আমি ঠিক পেজ থেকে আসলে আসলাম কিনা। আর একটু দেরি হওয়ার জন্য দুঃখিত, 15 মিনিট দেরি হয়ে গেল। আমি চেষ্টাই করছিলাম সেই 15 মিনিট থেকে। ঠিক আছে তো না পেজ? আজকে আমাদের লেকচার 3 ডেন্টাল অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলিউশনের। আমরা গত 2 ক্লাসে 10টা প্রশ্ন ব্যাখ্যা সহকারে আলোচনা করেছি। তো আজকে 11 নাম্বার প্রশ্ন। আমি প্রশ্নটা আলোচনা করি, ততক্ষণে তোমরা একটু জানাও যে সব ঠিক আছে কিনা, আর এটাও জানাও যে কে কোত্থেকে দেখছো। এবং একটা কথা, নতুন পেজ, সো চেষ্টা করো একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিতে বা জানিয়ে দিতে যে ক্লাস হচ্ছে, বিশেষ করে যারা ডেন্টাল পরীক্ষার্থী। ওকে, তো 11 নাম্বার যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে, প্রশ্নটা ছিল এরকম যে কোন প্রক্রিয়ায় এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এই ছিল প্রশ্ন। তাহলে এই রিলেটেড আমাদের কয়েকটা পড়া করে ফেলতে হবে এবং আমরা একটা লাইনের মধ্যে সেই পড়াগুলো পড়ব। তোমরা সেই লাইনটা লিখে রাখো, ডিএনএ, এমআরএনএ অ্যান্ড ফাইনালি প্রোটিন। ওকে, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেখান থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, অ্যান্ড মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, যেটাকে আমরা বলি জীবনের ভাষা। জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। তো ডিএনএ থেকে ডিএনএ হয়, সো দুটোই সেম জিনিস, তাই এটাকে বলা হয় ফটোকপি, বা ইংরেজিতে আমরা এটাকে বলবো রেপ্লিকেশন। বাংলায় এটাকে অনুলিপন বলে। এবং এই রেপ্লিকেশন বা অনুলিপন, এটার আরো নাম আছে, কেউ বলে প্রতিলিপন বা কেউ বলে দ্বিতন। ডিএনএ দ্বিতন হয়, ডিএনএ ডাবল হয়ে যায়। এবং ডিএনএ থেকে যখন মেসেঞ্জার আরএনএ হয়, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর মেসেঞ্জার আরএনএ থেকে যখন প্রোটিন হয়, এটাকে বলা হয় ট্রান্সলেশন। সো আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে যে ডিএনএ পাই, সেই ডিএনএটা ফাইনালি প্রোটিন তৈরি করে এবং প্রোটিন হিসেবে প্রোটিনের মাধ্যমে আমাদেরকে এক্সপ্রেস করে, প্রকাশ করে। সো এই দিক দিয়েই কিন্তু প্রক্রিয়াগুলো আগাবে। কিন্তু প্রশ্নে বলেছে এমআরএনএ থেকে ডিএনএ, অর্থাৎ এইটা থেকে এইটা হওয়ার প্রক্রিয়াকে কি বলে? অর্থাৎ উল্টো হয়ে যাচ্ছে, পেছনের দিকে চলে আসছে। তো যেহেতু ডিএনএ থেকে এমআরএনএ হওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, তাহলে এই প্রক্রিয়াটাকে রিভার্স করা হচ্ছে, তাই প্রক্রিয়াটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। প্রক্রিয়াটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এবং সাথে যে জিনিসটা তোমরা জেনে রাখবা, নামের শেষে সন মানে তো হচ্ছে প্রক্রিয়া, আবার নামের শেষে যদি এজ হয় তাহলে সেটা হয়ে যায় এনজাইম। তাহলে এই রিভার্স ট্রান্সক্রিপশনের জন্য দায়ী যে এনজাইম, তার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এবং এই এনজাইমটা থাকে এইচআইভিতে, যেটা এইডস করে। তাহলে এই ভাইরাসটাতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন এভাবেও আসে যে নিচের কোনটি এমআরএনএ কে ডিএনএ তে পরিণত করে, তাহলে উত্তর হবে এইচআইভি। অথবা নিচের কোন এনজাইম, তাহলে উত্তর হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এবং এ কারণেই এইচআইভির একটা নাম আছে, একে বলা হয় রেট্রোভাইরাস। তাহলে দুনিয়ায় এই একটাই রেট্রোভাইরাস, যেটা কি করে, রেট্রো মানে পিছনের দিকে নিয়ে আসে। তাহলে অর্থাৎ যে ভাইরাস পেছনের দিকে, অর্থাৎ এমআরএনএ থেকে প্রোটিন হওয়ার কথা, সেটা তা হতে দিচ্ছে না, বরং এমআরএনএ কে ডিএনএ তে কনভার্ট করছে। তাহলে এই ছিল আমাদের প্রথম যে প্রশ্ন, আজকের 11 নম্বর প্রশ্ন, সেটা অ্যানালাইসিস। এবং এখান থেকে আরো অনেক কিছুই পড়ানো যায়, কিন্তু এই প্রশ্ন রিলেটেড
আমার কাছে মনে হয় যে আর বেশি কিছু পড়ার দরকার নাই। ডিএনএর অপর নাম কি, মাস্টার মলিকিউল লিখে দেই একটু। এছাড়া ডিএনএ নিয়ে অনেক কথাবার্তা বলা যায়, দরকার নাই। এখানে এমআরএনএ ডিএনএ আছে, এগুলো নিয়ে অনেক কিছু বলা যায়, দরকার নাই। তো এই প্রক্রিয়া রিলেটেড এতটুকু পড়লেই হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট। তো অলরেডি আজকে ভাবছি যে ইনশাল্লাহ 30 মিনিটের মধ্যেই শেষ করব, কারণ আর তো লেন্দি করা ঠিক হবে না। তো তোমরা একটু, আমি তোমাদের একটু কমেন্টগুলো পড়ি, আমাকে একটু পেছনে গিয়ে কমেন্টগুলো পড়তে হবে, অন্য কোনো ফোনে নেটওয়ার্ক নাই। ঠিকঠাক বুঝতে পারছো কিনা ভাইয়া একটু জানাও, সব ঠিক আছে কিনা। ব্লার মনে হয় আজকে নাই না, কেউ কমেন্ট করছো না ব্লার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আজকের 11 নম্বর প্রশ্ন। চলে যাই আমরা আজকের 12 নম্বর প্রশ্নে। তবে এতটুকু হচ্ছে আমার নোট, মাঝে মধ্যে আমি সব নোট করে দিব না, তোমাদেরকে বলবো নোটগুলো করতে, তোমরা অবশ্যই খাতায় সেই নোটগুলো করবা। বিশেষ করে যাদের সামনে ডেন্টাল পরীক্ষা তাদের তো আর এত নোট করার সময় নেই, বাট যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারা অবশ্যই নোট করে ফেলবা, আলাদা খাতা করে ফেলবা। এবং প্রশ্ন ব্যাংক, অর্থাৎ তোমাদের হ্যান্ড নোটই হবে প্রশ্ন ব্যাংক, এবং এরকম প্রশ্ন ব্যাংক এই বাংলাদেশে আর কোথাও নাই, এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, চলে যাই আমরা আজকের 12 নম্বর প্রশ্ন। তাহলে 12 নম্বর যে প্রশ্ন, আচ্ছা আমি এক সাইডে একটু লিখে ফেলি যে আমরা আসলে কি পড়াচ্ছি। আমরা ডেন্টাল কোশ্চেন ব্যাংক সলিউশন করাচ্ছি। সাল হচ্ছে 2019-20, এবং এর 12 নম্বর প্রশ্ন আমরা আজকে থার্ড লেকচারে পড়ছি। সো 12 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে হিমোফিলিয়া বি রোগে কোন ফ্যাক্টরটি তৈরি হয় না। তাহলে প্রশ্নটা কি, হিমোফিলিয়া বি রোগে কোন ফ্যাক্টরটি তৈরি হয় না। তো তার আগে একটু জেনে আসি হিমোফিলিয়া এই রোগটা কি। হিমোফিলিয়া, এই হিম কথাটার অর্থই হচ্ছে রক্ত। হিম কথাটার অর্থ হচ্ছে রক্ত, অর্থাৎ আমাদের দেহের কোনো অংশ কেটে গেলে রক্তক্ষরণ হয়, তোমরা জানো। এবং এই রক্তক্ষরণটা একটা নির্দিষ্ট সময় পর কিন্তু বন্ধ হয়ে যায়। তার মানে রক্তক্ষরণের একটা স্বাভাবিক সময় আছে, আবার রক্ত জমাট বাঁধারও একটা স্বাভাবিক সময় আছে। কিন্তু হিমোফিলিয়া রোগে যেটা হয়, রক্তক্ষরণ অনেকক্ষণ ধরে হতে থাকে, স্বাভাবিকেরও বেশি সময় ধরে হতে থাকে। কেন? কারণ হচ্ছে মানুষের যে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর 13টা আছে, এই 13টা ফ্যাক্টরের মধ্যে 2টা ফ্যাক্টর অনুপস্থিত থাকে। যদি ফ্যাক্টর 8 অনুপস্থিত থাকে তখন তাকে বলে হিমোফিলিয়া এ, আর যদি ফ্যাক্টর 9 অনুপস্থিত থাকে তখন তাকে বলে হিমোফিলিয়া বি। তো যেহেতু রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর অনুপস্থিত, যারা রক্ত জমাট বাঁধাতে ভূমিকা রাখে, সো তারাই যেহেতু অনুপস্থিত, তাই রক্তক্ষরণ বন্ধ হতে একটু সময় বেশি লাগে এবং রক্তক্ষরণ হতে থাকে। তাহলে হিমোফিলিয়া হচ্ছে এমন একটা রোগ যে রোগে রক্তক্ষরণ স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে হতে থাকে বা চলতে থাকে, বেশি সময় ধরে চলতে থাকে। এবং এই হিমোফিলিয়া রোগটা মহারানী ভিক্টোরিয়ার 4টা মেয়ে ছিল, তার 2টা মেয়ে এই রোগের বাহক ছিল। এ কারণে হিমোফিলিয়া রোগটাকে বলা হয় রাজকীয় রোগ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি হিমোফিলিয়া এই রোগটা থেকে 2টা ইনফরমেশন দিব। এই রোগটা একই সাথে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলতে পারি, আবার একই সাথে এটা লিথাল জিনের প্রভাবে হয়। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে লিথাল জিনের প্রভাবে আর কি রোগ হয় এবং সেক্স লিঙ্কড ডিসঅর্ডার আর কি আছে, অবশ্যই তোমরা পড়ে ফেলবা। এমন হতে পারে, পারলে লিখে রাখো যে ভাইয়া বলছে সামনের ডেন্টাল পরীক্ষায় এই 2টা থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হিমোফিলিয়া নিয়ে একটু কথা বললাম। এখন আমরা দেখব যে হিমোফিলিয়া কয় প্রকার। তাহলে অলরেডি আমি মুখে বলে দিয়েছি
এই হিমোফিলিয়া দুই প্রকার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো যেটা হিমোফিলিয়া এ, এটা সবচেয়ে বেশি পরিমাণে হয়, এ কারণে এটাকে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া। আর ক্রিসমাস নামে একজন লোক ছিল, তার সর্বপ্রথম হিমোফিলিয়া বি হয়েছিল, এ কারণে তার নামে এটাকে বলা হয় ক্রিসমাস ডিজিজ। অনেকেই বলে যে খ্রিস্টানদের হয় দেখে তাই, আসলে তা না, ক্রিসমাস নামক লোকের সর্বপ্রথম এটা হয়েছিল, তাই এটাকে বলা হয় হিমোফিলিয়া বি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8 এবং 9। তাহলে 8 নাম্বার ফ্যাক্টরের অভাবে যে হিমোফিলিয়া হয় তাকে বলে হিমোফিলিয়া এ, 9 নাম্বার ফ্যাক্টরের অভাবে যে হিমোফিলিয়া হয় তার নাম হচ্ছে হিমোফিলিয়া বি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু 8 নাম্বার ফ্যাক্টরটা না থাকলে হিমোফিলিয়া এ হয়, তার মানে হচ্ছে 8 নাম্বার ফ্যাক্টরটা হিমোফিলিয়া এ হতে দেয় না। কথাটা কি বুঝতে পারছো? আমি আবারও বলি, 8 নাম্বার ফ্যাক্টরের অভাবে, তাহলে 8 নাম্বারের অভাবে হিমোফিলিয়া এ হয়, তার মানে হলো 8 নাম্বার ফ্যাক্টরটা যদি থাকতো তাহলে হিমোফিলিয়া এ হতো না। অর্থাৎ 8 নাম্বার ফ্যাক্টর হিমোফিলিয়া এ হতে বাধা দেয়, এ কারণে 8 নাম্বার ফ্যাক্টরকে বলে অ্যান্টি হিমোফিলিক এ ফ্যাক্টর। অ্যান্টি মানে কি? বিপরীত। অ্যান্টি মানে কি? বিপরীত। কার বিপরীত? হিমোফিলিয়া এ, অ্যান্টি হিমোফিলিক এ ফ্যাক্টর। এবং যেহেতু এই হিমোফিলিয়া এটাই ক্লাসিক, তাই যদি কখনো পরীক্ষায় আসে কোনটি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এ বি ধরে বললো না, কোনটি অ্যান্টি হিমোফিলিক, তখন তুমি ধরে নিবা এর কথাই বলছে, অর্থাৎ সেটা হচ্ছে 8 নাম্বার ফ্যাক্টর। তাহলে সেই হিসেবে 9 নাম্বার ফ্যাক্টরটা নাম কি হওয়া উচিত? অ্যান্টি হিমোফিলিক বি ফ্যাক্টর। তো তা না হয়ে, যেহেতু এর আরেকটা নাম, এটাকে অ্যান্টি হিমোফিলিক বিও বলা যায়, সমস্যা নাই, কিন্তু যেহেতু এর আরেকটা নাম ক্রিসমাস ডিজিজ, তাই এই 9 নাম্বার ফ্যাক্টরটাকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিসমাস ফ্যাক্টর, ঠিক আছে? ক্রিসমাস ফ্যাক্টর। তাহলে এই হচ্ছে হিমোফিলিয়া এ এবং বি নিয়ে কথা। তবে হিমোফিলিয়া সিও আছে, সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না, তোমাদের আজমল স্যারের বই অন্তত এটা নিয়ে আলোচনা নাই, দরকার নেই। তো এই হলো আমাদের 12 নাম্বার প্রশ্ন আজকের। আমি আবারও তোমাদের একটু কমেন্ট করতে যাচ্ছি যে ঠিক আছে কিনা। আমাদের আজকে ঝটপট 2টা প্রশ্ন। ওকে, এভরিথিং ইজ ওকে। জারিন তাসনিম বলছে, ভাইয়া এটা কি ফ্যাব পেজ থেকে লাইভে আসছেন? তাই তো আসার কথা, উল্টা পেজ থেকে আসছি কিনা একটু বলো। ফ্যাব পেজ থেকেই তো আসার কথা। তাহলে বুঝতে পারছো 8 এবং 9 নাম্বার ফ্যাক্টরের নাম কেন এরকম হলো। ওকে, এক্সট্রা আমি আরেকটা জিনিস পড়াই, সেটা হচ্ছে যেহেতু এখানে রক্ত জমাট বাঁধার 2টা ফ্যাক্টরের কথা আসলো, তাহলে তোমরা অবশ্যই নোট করবা বাসায় যে রক্ত জমাট বাঁধার, এটাও এখানে পড়ে ফেলবা, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর নিয়ে যেটা পড়বা, যে মোট ফ্যাক্টর হচ্ছে 13টা আর প্রধান ফ্যাক্টর হচ্ছে 4টা। তোমাদের এই 13টা ফ্যাক্টরেরই নাম জানতে হবে। তবে যারা মনে করো ভাই এত মাথায় ঢোকে না বায়োলজি, তাদের উদ্দেশ্যে বলছি অন্তত এই প্রধান 4টা ফ্যাক্টরের নাম অবশ্যই অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই ফ্যাক্টরের নামগুলো খুব সুন্দর করে আজমল স্যারের বইয়ে 4th চ্যাপ্টার রক্ত চ্যাপ্টারে আছে, সেখান থেকে তোমরা লিখে ফেলবা। আমি আর লেখাচ্ছি না এবং মুখস্থ করে ফেলবা। আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে রক্ত জমাট বাধায় হচ্ছে এই ফ্যাক্টরগুলো, তবে একটা উপাদান আছে সেটাও এখানে পড়িয়ে দিই, ওটাও ইম্পর্টেন্ট, কপাল ভালো থাকলে চলে আসতে পারে। রক্ত জমাট বাঁধতে বাধা দেয় যে উপাদান, তার নাম হচ্ছে হেপারিন। তাহলে তোমরা সবাই হেপারিনের পাশে লিখে ফেলো, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এবং এ কারণে জমাট বাঁধার অপর নাম যেহেতু কোয়াগুলেশন, জমাট বাঁধার অপর নাম যেহেতু কোয়াগুলেশন, আর কোয়াগুলেশনে বাধা দিচ্ছে অ্যান্টি মানে বিপরীত, তাই হেপারিনকে বলে অ্যান্টি কোয়াগুলেন্ট ফ্যাক্টর বা অ্যান্টি কোয়াগুলেন্ট। তাহলে হেপারিনকে বলা হয় অ্যান্টি কোয়াগুলেন্ট। আবার রক্ত জমাট বাঁধার আরেকটা নাম হচ্ছে ক্লটিং, তাই হেপারিনকে অ্যান্টি ক্লটিং ফ্যাক্টরও বলা হয়।
অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর মানে হচ্ছে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, আর অ্যান্টি মানে বিপরীত, যেহেতু এই ফ্যাক্টরগুলোর বিপরীতে কাজ করে, কারণ এরা রক্ত জমাট বাঁধায় আর এরা রক্ত জমাট বাঁধায় না, তাই হেপারিনকে বলা হয় অ্যান্টি ক্লটিং ফ্যাক্টর। হেপারিন সম্পর্কে দুইটা কথা। হেপারিন কি জিনিস? হেপারিন হচ্ছে পলিস্যাকারাইড। নর্মালি আমরা জানি যে নামের শেষে ইন থাকলে প্রোটিন হয়, কিন্তু এরও কিছু অনেক ব্যতিক্রম আছে, কিছু না ভালোই ব্যতিক্রম আছে। যেমন গত ক্লাসে আমরা কাইটিন, কিউটিন পড়লাম, তাই না? তো গ্লুকোজামিন কত কি পড়লাম। তো এই হেপারিন হচ্ছে একটা পলিস্যাকারাইড। আর দ্বিতীয় কথা, হেপারিন ক্ষরিত হয় বেজোফিল নামক শ্বেত রক্তকণিকা থেকে এবং মাস্ট সেল বা মাস্ট কোষ থেকে ক্ষরিত হয়। তাহলে এই যে অনেক হয়ে গেল, তাহলে হেপারিন এটা এক ধরনের পলিস্যাকারাইড এবং হেপারিন ক্ষরিত হয় বেজোফিল এবং মাস্ট সেল থেকে। তো এই হচ্ছে আজকের 12 নাম্বার প্রশ্ন। আমরা এখন চলে যাব 13 নাম্বার প্রশ্নে। একটু বলো যে এতটুকু লেখা হয়েছে কি না। হেপারিন একটা পলিস্যাকারাইড, গুড। চলে আসি 13 নাম্বার যে প্রশ্ন সেটাতে। 13 নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হলো যে হাইড্রার এপিডার্মিসের কোষ নয় কোনটি? তো নর্মালি আমরা জানি যে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী, দুইটা স্তর থাকে। নর্মালি আমরা জানি যে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী হাইড্রা, এবং এই দুইটা স্তরের মধ্যে বাইরের দিকে থাকে এপিডার্মিস বা বহিত্বক, যেটা বহিস্থ স্তর, আর ভেতরের দিকে থাকে এন্ডোডার্মিস, যেটা পরিপাকের সাথে রিলেটেড দেখে গ্যাস্ট্রো, পাকস্থলী, তাই না? গ্যাস্ট্রোডার্মিসও বলা হয়। এবং এই এপিডার্মিসের 7 ধরনের কোষ আছে, গ্যাস্ট্রোডার্মিসের 5 ধরনের কোষ আছে। এর মধ্যে তাহলে 2 ধরনের কোষ গ্যাস্ট্রোডার্মিসে নাই, তাই না? সেই 2 ধরনের কোষই কিন্তু পরীক্ষা আসে। তাহলে নর্মালি পরীক্ষা কি আসে যে গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয় কোনটি, কিন্তু দেখো প্রশ্নটা হয়েছে উল্টা, এপিডার্মিসের কোষ নয় কোনটি। তাহলে এমন কিছু কোষ দিয়েছে যেটা হয়তো বা গ্যাস্ট্রোডার্মিসে আছে, এপিডার্মিসে নাই। তো নর্মালি হয় কি জানো, যে গ্যাস্ট্রোডার্মিসের যে 5 ধরনের কোষ, এই 5 ধরনের কোষই কিন্তু এর মধ্যে আছে। তাহলে এটা কিভাবে সম্ভব? তো ঘটনা হচ্ছে, এটা একটা মাথায় রাখবা, তোমরা এভাবে মনে রাখবা যে জনির পুষ্টি নাই। তাহলে কি মাথায় রাখবা? গ্যাস্ট্রোডার্মিসে জনির কি নাই? আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেল, বাদ দাও। তোমরা শুধু যেটা মাথায় রাখবা আগে এভাবে মনে রাখো যে গ্যাস্ট্রোডার্মিসে জনি নাই। বলো কি বলেছি? গ্যাস্ট্রোডার্মিসে জনি নাই, অর্থাৎ যেটা মনে রাখবা যে জনন কোষ আর নিডোসাইট, এই দুইটা জিনিস গ্যাস্ট্রোডার্মিসে নাই। তবে গ্যাস্ট্রোডার্মিসে এমন একটা কোষ আছে যেটা এপিডার্মিসে নাই। সেটা কি? মাথায় রাখবা। আমি এটা মুছে দেই ভাইয়া, এটা কি লেখা হয়ে গেছে? আমি দেখো, গ্যাস্ট্রোডার্মিসে আবার আমরা সবাই জানি গ্যাস্ট্রোডার্মিসে পেশি আবরণী কোষ থাকে, তাই না? গ্যাস্ট্রোডার্মিসে কি থাকে? পেশি আবরণী কোষ থাকে। মজার বিষয় হলো এপিডার্মিসে পেশি আবরণী কোষ থাকে, মজার বিষয় হলো গ্যাস্ট্রোডার্মিসেও পেশি আবরণী কোষ থাকে। তবে এপিডার্মিসের পেশি আবরণী কোষ এরা পেশি আবরণের মতো কাজ করলেও গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষ মূলত পরিপাকে হেল্প করে। এ কারণে গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষের একটা স্পেশাল নাম হচ্ছে পুষ্টি কোষ। আমি আবারও বলছি, গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষের একটা স্পেশাল নাম হচ্ছে পুষ্টি কোষ। তাহলে পেশি আবরণী কোষ এখানে থাকলেও এদের বেলায় সেটাকে পুষ্টি কোষ বলা যাবে না, বিকজ এই কোষগুলো পুষ্টির কাজে নিয়োজিত না। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে এপিডার্মিসের কোষ নয় কোনটি, তাহলে ধরে রাখো অপশনে থাকবে পুষ্টি কোষ। অপশনে কি থাকবে? পুষ্টি কোষ। তাহলে এই যে ডেন্টাল ভর্তি পরীক্ষায় যে 19-20 যে প্রশ্নটা আসছিল, সেখানে অপশনে দুঃখের বিষয় পুষ্টি কোষ ছিল না। তাহলে আবার টেনশন, ভাইয়া তাহলে কি আর কি? হ্যাঁ, কোনো টেনশনের কারণ নাই। এই পুষ্টি কোষ আবার 2 ধরনের, একটা হচ্ছে ক্ষণপদীয় কোষ
আর একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। আশা করি বুঝতে পেরেছো। ডেন্টাল ভর্তি পরীক্ষায় ক্ষণপদীয় কোষটা অপশনে ছিল। তাহলে মাথায় রাখবা যে গ্যাস্ট্রোডার্মিসে দুইটা কোষ নাই, জনন কোষ, নিডোসাইট। বাট এপিডার্মিসে কিন্তু পুষ্টিকোষ নাই। আর পুষ্টিকোষ যেহেতু এই দুই ধরনের, তাহলে এই দুই ধরনের কোষও কিন্তু এপিডার্মিসে নাই। তাহলে সেই দুইটা কি? ক্ষণপদীয় কোষ, ফ্লাজেলীয় কোষ। ক্ষণপদীয় কোষ, ফ্লাজেলীয় কোষ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? শেষ। তাহলে 13 নম্বর প্রশ্ন শেষ। আজকে খুব বেশি সময় হয়নি, আর মাত্র 2টা প্রশ্ন আছে। ইনশাআল্লাহ 8টার মধ্যে আমরা শেষ করে ফেলবো। আমরা 8:30টার দিকে শুরু করেছি। ছেলেমেয়েরা একটু কমেন্ট করে জানাও, কমেন্ট করে একটু জানাও এই ব্লার ঠিক আছে। ক্লিয়ার হওয়া পর্যন্ত আমরা আবার কি করব? ফিরে আসব। যদি ক্লিয়ার হয় ঠিক আছে। ব্লার আমি এখন লেখাচ্ছি না, একটু গল্প করি তোমাদের সাথে একটু গল্প করি। তোমরা ক্লিয়ার হলে আমাকে জানিও, তখন আমি আরও 2টা প্রশ্ন আনসার করবো। আচ্ছা, শ্রাবণী বলেছে ক্লিয়ার। কি ব্যাপার? একজন বলছে ব্লার, একজন ক্লিয়ার। হ্যাঁ, এটা কেমন কথা? ওকে, যাই হোক, ঠিক আছে। চলো আমরা এখন যেটা পড়বো, আচ্ছা ব্লার বলছো, তাহলে কি যে ব্লার বলছে তাদের নেটের সমস্যা? অনেকেই তো ব্লার বলছে, তাহলে অনেকের তো সমস্যা হওয়ার কথা না, তাহলে সমস্যা আমারই হওয়ার কথা। আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা আমি লিখে রাখি, কারণ আমরা বেশি সময় নষ্ট করব না। সবারই অনেক ক্লাস আছে, এর ফাঁকে ফ্রি ক্লাস, তাই না? ফ্রি ক্লাস তো কেউ করতে চায় না। প্রশ্নই আসেনি। ঘটনা কিন্তু এটাই যে প্রশ্ন কিন্তু সহজ হয়, কিন্তু আমরা অনেক দিকে দৌড়াই, অনেক কিছু পড়ি, আলটিমেটলি আসল জিনিসটাই কিন্তু মনে থাকে না। তো যাই হোক, পড়তে হবে, যা পড়ছি সেটা বারবার রিভাইজ করতে হবে। এর বাইরে কিছু আসবে না। আর এর বাইরে যদি আসেও তোমাকে তো 100 পেতে হবে না, মেডিকেলে 70 পার করলেই চান্স হয়ে যায়, তাই না? তাহলে প্রশ্ন ছিল ঘাস ফড়িংয়ের পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ হয় কোনটি বা নয় কোনটি? আমি একটু দেখি। যাই হোক, প্রশ্নটা আমার কাছে নাই। অংশ 9 কোনটি বা হয় কোনটি, এরকম একটা প্রশ্ন ছিল। তাহলে বুঝতেই পারছো আমাদের ঘাস ফড়িংয়ের পৌষ্টিক নালীর পুরোটাই পড়তে হবে। তো আমরা জানি ঘাস ফড়িংয়ের পৌষ্টিক নালীর 3টা পার্ট। একটা হচ্ছে অগ্রপৌষ্টিক নালী, যেটাকে বলা হয় এস্টোমোডিয়াম। একটা হচ্ছে মধ্যপৌষ্টিক নালী, যেটাকে বলা হয় মেসেন্টেরন, এবং এটাকেই পাকস্থলী বলা হয়। এবং আরেকটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী, যার আরেকটা নাম হচ্ছে প্রোক্টোডিয়াম। এই প্রোক্টো মানে হচ্ছে পায়ু, পশ্চাৎ পৌষ্টিক নালী তো পায়ু থাকবে, আর এস্টোমো মানে মুখ ছিদ্র, অগ্রপৌষ্টিক নালী তো মুখ ছিদ্র থাকবে, তাই তার নাম এস্টোমোডিয়াম। এখন পশ্চাৎ পৌষ্টিক নালীর 4টা অংশ আমি এভাবে মনে রাখতাম, ইকড়া। তোমরা মনে রাখতে পারো ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। এবং আমি আমার বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে কিন্তু এভাবে পড়িয়েছি, ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। তাহলে তারা কিন্তু ইজিলি এই প্রশ্নের আনসারটা পারত। মধ্যপৌষ্টিক নালীর ওরকম কোনো অংশ নাই। আর অগ্রপৌষ্টিক নালীর অংশগুলো আমি একটু লিখে দেই। মুখ ছিদ্র, মজার বিষয়, অগ্রপৌষ্টিক নালীতে মানুষের মুখ ছিদ্রের পর যেমন মুখ বিবর আছে, অগ্রপৌষ্টিক নালীতে মুখ বিবর নাই। সো মুখ বিবরের পরিবর্তে কি থাকে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো এছাড়া মুখ ছিদ্রের পর আছে গলবিল, গলবিলের পর খাদ্যনালী, যেটাকে আমরা বলি গ্রাসনালী, গ্রাসনালীর পর আছে ক্রপ, আর ক্রপের পর আছে গিজার্ড। এবং গিজার্ডের অপর নাম হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস। গিজার্ডের অপর নাম কি? প্রোভেন্ট্রিকুলাস। তার মানে অগ্রপৌষ্টিক নালী মুখ ছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে তোমরা অবশ্যই
বাসায় ক্রপ আর গিজার্ডের কাজ পড়ে ফেলবা, বাসায় ক্রপ আর গিজার্ডের কাজ পড়ে ফেলবা। আর যেটা মাথায় রাখবা সেটা হলো যে অগ্রপৌষ্টিক নালী থেকে যেটা মাথায় রাখবা, যেখানে মুখ বিবর নেই, তাহলে এর পরিবর্তে কি আছে? এর পরিবর্তে আছে সিবেরিয়াম। প্রশ্ন হচ্ছে সিবেরিয়াম কি? গহ্বর নাই, কিন্তু মুখের সামনে একটা ছোট্ট প্রকোষ্ঠ আছে, যেটাকে বলে প্রাক মৌখিক প্রকোষ্ঠ। এই প্রাক মৌখিক প্রকোষ্ঠের অপর নামই হলো সিবেরিয়াম। ওকে, আর যে দুইটা কথা না পড়লেই নয়, অগ্র আর মধ্যের মাঝখানে আছে, অগ্র আর মধ্যের মাঝখানে আছে হেপাটিক শিকা, যেটার অনেক নাম, গ্যাস্ট্রিক শিকাও বলে, মেসেন্টারিক শিকাও বলে, কত নাম। আর মধ্যপৌষ্টিক নালীর মাঝে আছে, মধ্যপৌষ্টিক নালীর মাঝে আছে মালপিজিয়ান নালিকা। এই দুইটা তো কি বলবো, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এর মধ্যে মালপিজিয়ান নালিকা, বডি না কিন্তু, মালপিজিয়ান বডি থাকে মানুষের, আর এখানে হচ্ছে মালপিজিয়ান নালিকা। এর মধ্যে মালপিজিয়ান নালিকাটা হচ্ছে ঘাসফড়িঙ্গের প্রধান রেচন অঙ্গ, যার সংখ্যা হচ্ছে 100টি এবং এর রং হচ্ছে হলুদাভ সবুজ। আর হেপাটিক সিকার সংখ্যা হচ্ছে 6 জোড়া বা 12টি, যেটা একটা পরিপাক গ্রন্থি হিসেবে কাজ করে। ঘাসফড়িঙ্গের পরিপাক গ্রন্থি 3 ধরনের, লালা গ্রন্থি, হেপাটিক সিকা আর মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর। তো একসাথে পরিপাক গ্রন্থিও পড়ে ফেলবা, তার মানে পুরো পরিপাক তন্ত্রটাকে সামারি করে পড়ে ফেলবা, যেহেতু এখান থেকে প্রশ্ন এসেছিল। তাহলে এই হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্ন এবং আমাদের লাস্ট প্রশ্ন, আর সময়ও আছে 3 মিনিট। ওকে, সো এতটুকু বুঝতে পারছো কিনা? একটু আবার যাই, ব্যাকে যাই, যে এখনো ব্লার আছে কিনা। মাহফুজা বলছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, হায় আল্লাহ। হ্যাঁ, রেকর্ড থাকে, রেকর্ড থাকে। যারা বুঝতে পারোনি পরে আসছো, ইউটিউবে দেখে নিতে পারবা, সমস্যা নেই। ইউটিউবে সুবিধা আছে, টেনে টেনে দেখে নেওয়া যায়। এবং তোমাদেরকে একটা ইউটিউবে হ্যাকস বলি, অনেকেই জানো, এখন সবাই শিখে গেছো। সেটা হলো, যদি কোনো টিচারের পড়া তোমার মনে হয় খুব ফাস্ট যাচ্ছে, ইউটিউবে কিন্তু প্লেব্যাক স্পিডটা কমিয়ে দেওয়া যায়, তখন ওই টিচার যতই দৌড়াক তুমি অনেক ধীরে ধীরে শুনবা। আবার যদি মনে হয় যে একটা টিচার খুব স্পিডে বলছে, সরি খুব স্লোলি বলছে, তুমি সেটাকে ফাস্ট করে দেখতে পারবা। তো প্লেব্যাক স্পিড, এটা অপশনে যে 3 ডট মেনু ক্লিক করলেই প্লেব্যাক যে শৈবালে ক্লোরোপ্লাস্ট আছে, ছত্রাকে নাই, তাই না? তো ক্লোরোপ্লাস্ট একটা প্লাস্টিক, তাহলে ছত্রাক বা অ্যাগারিকাসে প্লাস্টিক থাকবে না, এটা খুবই ইজি এবং সবাই পারবে। তো তারপরেও প্লাস্টিক বিহীন কারা কারা আছে টোটাল, যদি আমি একটু লিখে দেওয়ার ট্রাই করি। এক তো ছত্রাক, শুধু অ্যাগারিকাস না, দুনিয়ার যত ধরনের ছত্রাক আছে সবাই হবে। পাশাপাশি আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়া এটা একটা আদিকোষ, যেখানে রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু নাই, তাহলে ডেফিনেটলি ব্যাকটেরিয়াতেও প্লাস্টিড নাই। আবার ব্যাকটেরিয়ার সাথে আরেকটা নাম সায়ানো ব্যাকটেরিয়া, যেহেতু তার নামেও ব্যাকটেরিয়া আছে, তাহলে সেখানেও প্লাস্টিড নাই। এবং অবশ্যই মাথায় রাখতে হবে এই সায়ানো ব্যাকটেরিয়াটার অপর নামই কিন্তু নীলাভ সবুজ শৈবাল, যেটাকে সংক্ষেপে বলে ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি। আবার যার দুইটা এক্সাম্পল না বললেই নয়, নস্টক অ্যানাবিনা, কারণ অপশনে নস্টক অ্যানাবিনা দিয়ে দিতে পারে, তখন আবার যদি তোমাদের ঘাবড়া হয়ে যায়। তাহলে এই হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সো যাহাই সায়ানো ব্যাকটেরিয়া তাহাই নীলাভ সবুজ শৈবাল, তাহাই হচ্ছে বিজিএ, এবং এরই একটা এক্সাম্পল হচ্ছে নস্টক অ্যানাবিনা। এছাড়া স্লাইম মোল্ড, স্লাইম মোল্ড, স্লাইম মোল্ড। এবং আমরা গত ক্লাসে দেখিয়েছি যে প্রাণীকোষেও প্লাস্টিড থাকে না, প্রাণীকোষেও প্লাস্টিড থাকে না। তবে এরকম প্রশ্ন বইয়ে নাই, আসবে কিনা জানি না। একটা প্রাণী যার নাম ইউগ্লিনা, মাথায় রাখো,
ইউগ্লিনা হচ্ছে ব্যতীত। ইউগ্লিনা একমাত্র প্রাণী যে প্রাণীতে কিন্তু আবার প্লাস্টিড থাকে। তাহলে এইটা একটু মাথায় রাখো। তাহলে প্রাণী কোষেও প্লাস্টিড নাই, কিন্তু একটা প্রাণী আছে ইউগ্লিনা, এটা একটু মাথায় রাখো, সেখানে কিন্তু ভাইয়া প্লাস্টিড থাকে। এখন এক্সট্রা কি পড়তে হবে প্লাস্টিড থেকে? অবশ্যই পড়তে হবে, এবং আমি একটু আগে তোমাদেরকে বলেছি কোন জানি একটা টপিক যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। এবং আরেকটা জিনিস বলে দেই, ডেন্টালের কথা বলছি, এই যে প্লাস্টিড থেকে এখন আমি যতটুকু পড়তে বলবো আমি বলে দিচ্ছি যে কোনটা আসতেই পারে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি প্লাস্টিড 3 প্রকার: লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। তো আমার রিকোয়েস্ট থাকবে, লিউকোপ্লাস্টের যে 3টা প্রকারভেদ আছে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট, আমার খুব মনে হচ্ছে এই 3টার মধ্যে একটা পরীক্ষায়, ডেন্টাল পরীক্ষা এবছর চলে আসতে পারে। তাহলে লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে সঞ্চয় করা। তাহলে শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলে অ্যামাইলোপ্লাস্ট, বিকজ অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। আর ইলায়ো, এটা অয়েল থেকে আসছে, অয়েলো বা ইলায়ো, অয়েল মানে তেল, তাহলে চর্বি সঞ্চয়কারী। আর অ্যালিউরো হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট থেকে আসার চান্স খুবই কম। ক্লোরোপ্লাস্ট থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ক্লোরোপ্লাস্টের আকৃতি, কোন শৈবালে, কোথায়, কোন উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট কেমন, কোথায় লেন্সের মতো, কোথায় জালিকাকার, সেটা মাস্ট পড়বা। আর গঠন থেকে প্রশ্ন এভাবে আসে যে থাইলাকয়েড কোন অঙ্গাণুতে পাওয়া যায়, গ্রানা কোন অঙ্গাণুতে পাওয়া যায়, এস্ট্রোমা কোন অঙ্গাণুতে পাওয়া যায়। এছাড়া গত ক্লাসে তো আমি বলেছিলাম 70S রাইবোজোম বৃত্তাকার ডিএনএ। তো এই হচ্ছে মোটামুটি ভাইয়া প্লাস্টিড রিলেটেড পড়া। এখন ক্লোরোপ্লাস্ট আর প্লাস্টিড থেকে একটা বিজ্ঞানী আছে, যেহেতু ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু, সেটা বিজ্ঞানীটার নাম শিম্পার, জেনে রাখা ভালো। 1883 সালে নামকরণ করেন। আর ক্লোরোপ্লাস্টের অপর নাম, বিভিন্ন অঙ্গাণুর অপর নামগুলো তো আমি গত ক্লাসেই মাইটোকন্ড্রিয়ার সময় বলেছি। সো দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। আমি তোমাদের একটু কয়েক সেকেন্ড কমেন্ট দেখবো, দেখে আমি টাটা বাই বাই করে দিব যে শেষ। এবং ইনশাল্লাহ আবার যদি সুস্থ থাকি, সব ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ আবার নেক্সট দিন দেখা হবে, ঠিক আছে? তো বলো যে আজকের এই 5টা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা। এবং ইনশাল্লাহ এভাবে আমি বেশি বলি যে ডেন্টাল পরীক্ষার্থীরা তো খুব সিরিয়াসলি দেখবেই, এবং তারা এই 5টাতে কখনোই সীমাবদ্ধ থাকবে না, কখনোই সীমাবদ্ধ থাকবে না। বরং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়াররা আমার মনে হয় একটু লেগে পড়া উচিত যে এই কাজগুলো করার। মেডিকেলে করতে থাকো, কারণ আমি হয়তো বা লাইভে মেডিকেল নিয়ে আসতে পারবো না, কিন্তু এই আলোকে আমি যেভাবে পড়াচ্ছি, এই আলোকে মেডিকেলের 10 বছর তোমরা নিজেরাই করে ফেলো, তোমরা নিজেরাই প্রশ্ন ব্যাংক বানিয়ে ফেলো, ঠিক আছে? ঠিক আছে, কেউ কিছু বলবা? ইনশাল্লাহ বুঝতে পেরেছে। শ্রাবণী, শ্রাবণী ভালোই বুঝে সব সময়, দোয়া রইল শ্রাবণী যাতে ভালো কিছু করে। হামিং বার্ড, অসিলেটরিয়াও তো প্লাস্টিডবিহীন। হ্যাঁ, অসিলেটরিয়া প্লাস্টিডবিহীন। অসিলেটরিয়া কি? অসিলেটরিয়া তো হচ্ছে শৈবাল, তাই না? এখন অসিলেটরিয়া কি নীলাভ সবুজ শৈবাল? যদি নীলাভ সবুজ শৈবাল হয় তাহলে অবশ্যই প্লাস্টিডবিহীন। আমার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না অসিলেটরিয়া আসলে কি। এটা শৈবাল, এখন নীলাভ সবুজ না শুধু শৈবাল আমি একটু দেখে, আমার মনে নাই হামিং বার্ড। তবে নস্টক, অ্যানাবিনা, এই দুইটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ফৌজিয়া বলেছে ভাই